আশ্বিনের শেষ, চারদিকে একটা হালকা হিমেল ভাব জানান দিচ্ছে শীত আসন্ন। বাঁশবাগানের মাথার উপর দিয়ে আধভালি চাঁদটা যখন মেঘের আড়ালে মুখ লুকোয়, তখন চণ্ডীপুরের এই পুরনো দিঘির পাড়টা যেন কোনো এক আদিম অন্ধকারের চাদরে ঢাকা পড়ে যায়। গ্রামের মানুষ একে বলে কালীতলা, তবে দিনের বেলাতেও এখানে লোকজন বিশেষ ঘেঁষে না। শুধু শ্যামল ব্যতিক্রম। ওর রক্তে মাছ ধরার নেশাটা যেন কোনো এক অদৃশ্য ব্যাধির মতো মিশে আছে। পুকুর পাড়ের এক কোণে একটা ভাঙা ঘাটের পৈঠায় বসে আছে শ্যামল। সামনে টলটলে কালো জল, যার ওপর দিয়ে মাঝে মাঝে বাতাসের ঝাপটায় ছোট ছোট ঢেউ খেলে যাচ্ছে। ছিপের ফাতনাটা স্থির হয়ে ভাসছে। চারপাশ নিস্তব্ধ, এতটাই নিস্তব্ধ যে নিজের নিঃশ্বাসের শব্দ যেন কানে তালা লাগিয়ে দেয়। মাঝে মাঝে একটা দুটো ব্যাঙ জলের উপর লাফিয়ে পড়ে সেই নিস্তব্ধতা ভেঙে দিচ্ছে। পরক্ষণেই আবার সব চুপচাপ। দূরে ঝিঁঝি পোকার একঘেয়ে ডাক আর বাঁশপাতার খসখসানি ছাড়া আর কোনো প্রাণের চিহ্ন নেই। শ্যামলের কপালে ভাঁজ, মাছের কোনো দেখা নেই, অথচ জেদ চেপে আছে মাথায়। এই জেদটাই ওর কাল। ঠিক ঘন্টা দুয়েক আগের কথা, দাওয়ায় বসে যখন শ্যামল ছিপে সুতো জড়াচ্ছিল, তখনই অলকা এসে দাঁড়িয়েছিল দরজার চৌকাঠে। অলকা শ্যামলের স্ত্রী। স্বভাবগতভাবেই একটু শান্ত আর ঘরকুনো, কিন্তু আজ ওর চোখে মুখে এক অদ্ভুত আশঙ্কার ছাপ স্পষ্ট ছিল। এই রাতে আবার মাছ ধরতে যাবে? অলকা গলায় বেশ খানিকটা বিরক্তি আর মিনতি মিশিয়ে জিজ্ঞেস করল। শ্যামল একবার মুখ তুলেও তাকালো না। সুতোর গিটটা পরীক্ষা করতে করতে নির্লিপ্তভাবে বলল, কেন, রাতে গেলেই আর বাঘে ধরবে? অনেকদিন বড় কোনো মাছ ওঠেনি, আজ মনে হচ্ছে কপালটা খুলবে। মানুষজন সব এই অসময়ে ঘুমোতে যায়, আর তুমি খ্যাপার মতো শ্মশান ঘেঁষা পুকুরে গিয়ে বসে থাকো। গ্রামের লোকেরা কত কি বলে জানো? অলকার গলার স্বর এবার একটু চড়ল। শ্যামল একটা তাচ্ছিল্যের হাসি হাসল। গ্রামের লোক তো অনেক কথাই বলে, তাদের কথা শুনে চলতে হলে তসবি শুনতে হতো। তুই সব কিছুতেই বড্ড বেশি ভয় পাস অলকা। ভয় পাওয়ার মতোই তো ব্যাপার। অলকা প্রায় কেঁদেই ফেলল। রাত সন্ধ্যা থেকে আমার মনটা কেমন যদি কু গাইছে। উঠোনের কোণে একটা হুতুম প্যাঁচা ডাকছে এক নাগারে। কিছু যদি একটা অঘটন ঘটে, তখন কার কাছে যাব আমি? রাতটা অন্তত বাড়িতে থাকো আজ, লক্ষ্মীটি। শ্যামল এবার মেজাজ হারালো। ঝপ করে ছিপটা বগল দাবা করে উঠে দাঁড়ালো সে। মাছ ধরাটা আমার নেশা, আর তুই সেটা তো ব্যাকড়া দিবি? ঘরে চাল আছে কি নেই তার খবর রাখিস? বড় একটা মাছ পড়লে কাল বাজারে নিয়ে গেলে 100-2 টাকা আসবে, সেটা কি তোর বাপের বাড়ি থেকে আসবে? অসহ্য। আমি টাকার কথা বলছি না শ্যামল, অলকা ধরা গলায় বলল, আমি শুধু বলছি এই নিঝুম রাতে একা একা ওদিকে যেও না। আমি বড্ড একা বোধ করি, ভয় করে আমার। শ্যামল কোনো উত্তর দিল না। গটগট করে পা ফেলে ঘর থেকে বেরিয়ে এলো। পেছনে অলকার দীর্ঘশ্বাস আর চাপা কান্নার শব্দটা ওর কানে এলো ঠিকই, কিন্তু জেদ আর বিরক্তির কাছে সেই মিনতি হার মেনে গেল। টর্চটা হাতে নিয়ে সোজা দিঘির দিকে হাঁটা দিল সে। ফ্ল্যাশব্যাকের স্মৃতিটা মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করলো শ্যামল। অলকাটা বড় ঘ্যান ঘ্যানে হয়ে যাচ্ছে দিনকে দিন। মাছের ফাতনাটার দিকে আবার নজর ফেরালো সে। জলটা আয়নার মতো স্থির হয়ে আছে। হঠাৎ একটা হালকা হাওয়ার ঝাপটা এলো জঙ্গল থেকে। সেই হাওয়ায় পচা পাতার একটা ভ্যাপসা গন্ধ মিশে আছে। ঠিক তখনই ওর বাঁদিকের ঝোপটার আড়ালে একটা মৃদু শব্দ হলো, যেন কেউ শুকনো পাতার উপর দিয়ে খুব সন্তর্পণে পা ফেলল। শ্যামল প্রথমে ভাবল কোনো শেয়াল বা বনবেড়াল হবে। ও নড়ল না,
কিন্তু কয়েক মুহূর্ত পরই এক গভীর কর্কশ কণ্ঠস্বর ওর কানের খুব কাছে বেজে উঠল। এদিকে মাছ পাবি না রে খোকা, ফাও খাটুনি খাচ্ছিস। শ্যামল চমকে এমনভাবে লাফিয়ে উঠল যে ওর হাতের ছিপটা প্রায় জলেই পড়ে যাচ্ছিল। ও দ্রুত টর্চটা জ্বালাতে গেল, কিন্তু হাতটা যেন কেমন অসাড় হয়ে গেল। অন্ধকারে চোখ সইয়ে নিয়ে ও ঘাড় ঘুরিয়ে দেখল ওর থেকে মাত্র 3-4 হাত দূরে একটা ছায়ামূর্তির মতো একজন লোক বসে আছে। লোকটার পরনে একটা তালি দেওয়া পুরনো ফতুয়া আর মলিন লুঙ্গি, গায়ের চামড়া হাড়ের সঙ্গে সেঁটে আছে। অন্ধকারের মধ্যেও ওর চোখের মণি দুটো যেন অস্বাভাবিক চকচক করছে। শ্যামল ঢোক গিলে জিজ্ঞেস করল, আপনি কে? কোথা থেকে এলেন? আমি তো আপনার সে শব্দই পেলাম না। লোকটা একটু বাঁকা হাসি হাসল, দাঁতগুলো হলদেটে আর লম্বাটে। আমি তো এই পারেই ছিলাম রে, তুই মাছ ধরাই মগ্ন ছিলি, খেয়াল করিস নি। তা বলছে কি, এই ঘাটে বসে আজ কিছু হবে লাই, মাছ সব ওই উল্টো দিকের শেওড়া ধরা সরে গিয়ে জমেছে। শ্যামল একটু কুঁকড়ে গেল। লোকটার গলার আওয়াজটা কেমন যেন ভাঙা কাঁসরের মতো। আপনি কি করে জানলেন? এই রাতে ওই চরের দিকে তো কেউ যায় না। লোকটা আবার সেই হালকা হাসি হাসল, তবে এবার হাসিটা শ্যামলের মনে একটা অজানা অস্বস্তি তৈরি করলো। আমি জানি কোথায় মাছ আছে, এই জল এই কাদা সব আমার নখদর্পণে। যাবি নাকি ওদিকে? শ্যামল একটু ইতস্তত করল। অলকার কথা মনে পড়ল একবার, কিন্তু মাছের লোভটা তার চেয়েও বড়। সারা রাত না ধরে যদি আধ ঘন্টায় একটা বড় রুই বা কাতলা পাওয়া যায় তবে মন্দ কি? সে আমতা আমতা করে বলল, কিন্তু আপনার লাভ কি? আমায় রাস্তা দেখিয়ে দেবেন কেন? লোকটা এবার শ্যামলের দিকে একটু ঝুঁকে এলো। অন্ধকার ঘনীভূত হচ্ছে। লোকটা নিচু স্বরে বলল, লাভ তো আছেই, তবে একটা শর্ত আছে। যা পাবি তার ঠিক অর্ধেকটা আমার, দিতে পারবি তো? শ্যামল মনে মনে হাসল। অর্ধেক মাছ দিলেও ওর হাতে যা থাকবে তাতেই অলকার মুখ বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, রাজি, দেব আপনাকে আধা আধি। শোনা মাত্র লোকটা খিকখিক করে হাসতে শুরু করলো। সেই হাসিটা স্বাভাবিক মানুষের হাসির মতো নয়, কেমন যেন ভাঙা চুড়ির মতো, অনেকটা শকুন ডাকার মতো শোনায়। নিস্তব্ধ পুকুর পাড়ে সেই শব্দ প্রতিধ্বনিত হয়ে ফিরে আসতে লাগলো। শ্যামলের শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত নেমে গেল। লোকটা হঠাৎ এক ঝটকায় উঠে দাঁড়ালো। ওর শরীরটা যেন অস্বাভাবিক লম্বা আর লিকলিকে। তবে আর দেরি কেন, ভাই আমার সাথে, রাত বাড়ছে। লোকটা কথা শেষ করেই দিঘির পাড় ধরে অন্ধকারের দিকে হাঁটতে শুরু করলো। শ্যামল নিজের অজান্তেই ছিপ আর সরঞ্জাম গুছিয়ে নিয়ে তার পিছু নিল। তারা এখন দিঘির সেই অংশের দিকে যাচ্ছে যেখানে বড় বড় প্রাচীন অশ্বত্থ আর বটগাছগুলো ডালপালা ছড়িয়ে জলের ওপর ঝুঁকে আছে। ওদিকটা এতটাই অন্ধকার যে টর্চের আলো যেন সেখানে গিয়ে থমকে যায়। শ্যামলের পায়ের নিচে শুকনো পাতার শব্দ হচ্ছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, লোকটার পায়ের কোনো শব্দ নেই। সে যেন হাওয়ায় ভাসতে ভাসতে অন্ধকারের আরও গভীরে লীন হয়ে যাচ্ছে। সামনের লোকটা হঠাৎ থেমে গিয়ে ঘাড় ঘুরিয়ে এমনভাবে তাকালো যা দেখে শ্যামলের বুকটা ধক করে উঠল। এই তো এসে গেছি। লোকটা ফিসফিস করে বলল,
চারপাশে এখন কুয়াশার মতো ধোঁয়াটে কিছু একটা জমাট বাঁধছে। শ্যামল বুঝতে পারল সে এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে চণ্ডীপুরের কোনো মানুষ গত 50 বছরেও পা রাখেনি। ঘাটের দুপাশে বিশাল দুটো গাব গাছ ডালপালা বিস্তার করে জলের ওপর ঝুঁকে আছে, যেন কোনো অতিকায় দানব জল পান করার জন্য উপুর হয়ে রয়েছে। বাতাস এখানে একেবারে স্থির, এমনকি ঝিঁঝি পোকার ডাকও এখানে পৌঁছতে ভয় পাচ্ছে বলে মনে হয়। জলটা আয়নার মতো কালো, কিন্তু তাতে কোনো প্রতিচ্ছবি পড়ছে না। রহস্যময় লোকটা ঘাটের একেবারে শেষ পৈঠায় গিয়ে দাঁড়ালো। তার দীর্ঘ ছায়াটা জলের ওপর পড়তেই মনে হলো জলটা একবার কেঁপে উঠল। লোকটা ঘাড় না ফিরিয়েই ফিস ফিস করে বলল, এইখানেই ফেল, সারা দরকার নেই, শুধু বড়শিটা নামা। শ্যামল থতমত খেয়ে গেল। মাছ ধরার সাধারণ নিয়মগুলো এখানে যেন খাটছে না। তবুও সে অবশ হাতে সুতো ছাড়ল। বড়শিটা জলে পড়ার শব্দ হলো না বললেই চলে, কিন্তু আশ্চর্যের বিষয়, ফাতনাটা স্থির হওয়ার আগেই সেটা সজোরে জলের নিচে তলিয়ে গেল। টানতে টানতে দেরি করিস না, দেরি করিস না। লোকটার গলায় একটা অদ্ভুত উত্তেজনা। শ্যামল জোরে হ্যাঁচকা টান দিতেই জলের তলা থেকে রূপলি একটা ঝিলিক খেলে গেল। বিশাল এক রুই মাছ। ছটফট করতে করতে সেটা ঘাটের পাথরে এসে আছাড় খেল। শ্যামল অবাক হয়ে দেখল মাছটার গায়ে যেন একটা অদ্ভুত আভা। 2-2.5 কেজির নিচে হবে না। সে উত্তেজনায় হাঁপাতে হাঁপাতে বলল, এ তো ম্যাজিক, চারা ছাড়া এত বড় মাছ। লোকটা কোনো কথা বলল না, শুধু অন্ধকারের দিকে তাকিয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। শ্যামল আবার বড়শি ফেলল। আবার সেই একই কাণ্ড। কয়েক মিনিটের ব্যবধানে একের পর এক 5টা বিশাল রুই মাছ ঘাটের ওপর স্তূপ হয়ে জমা হলো। প্রত্যেকটা মাছ একই মাপের, একই ওজনের। শ্যামল নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। সে উত্তেজনায় লোকটার দিকে তাকিয়ে বলল, এত মাছ এত সহজে আমি তো জন্মেও এমন দেখিনি। আপনি তো দেখছি সাক্ষাৎ জল দেবতা। এবার ভাগের পালা। 5টা মাছ, দুজনে আধা আধি করলে একটা মাছ বাড়তি থাকে। শ্যামল মনে মনে একটু লজ্জিত হলো। এই লোকটা না থাকলে তাকে আজ খালি হাতেই ফিরতে হতো। সে উদারভাবে বলল, দেখুন, আপনার জন্য এই শিকার। আপনি 3টে নিন, আমি 2টো নিয়েই বাড়ি যাই। আপনি একটা বেশি নিলে আমার কোনো আপত্তি নেই। লোকটা ধীরে ধীরে শ্যামলের দিকে ঘুরল। অন্ধকারের ভেতর তার চোখের মণি দুটো যেন জ্বলছে। সেটা কুৎসিত হাসি হাসল, যে হাসিতে কোনো আনন্দ নেই, আছে শুধু এক হিমশীতল তৃপ্তি। আমার ধার বাকি রাখি না রে খোকা, জানেবার আমি করায় গন্ডায় শোধ করে দি। তুই আমাকে বেশি দিলি, আমি তোকে বেশি দেব। এই পাওনা আমি ঠিক সময়ে তোর ঘরে পৌঁছে দেব। সেই হাসিটা বাতাসের সঙ্গে মিশে সারা পুকুর পাড়ে ছড়িয়ে পড়ল। শ্যামল এক মুহূর্তের জন্য নিচু হয়ে মাছগুলো থলেতে ভরতে গেল, আর ঠিক সেই সুযোগেই লোকটা যেন কর্পূরের মতো হাওয়ায় মিলিয়ে গেল। শ্যামল হন্তদন্ত হয়ে এদিক ওদিক তাকালো। গাব গাছের আড়ালে, ঝোপঝাড়ে কোথাও কেউ নেই। এমনকি শুকনো পাতায় কারো চলে যাওয়ার শব্দটুকুও পাওয়া গেল না। এক নিমেষে চারপাশটা আবার সেই আদিম নিস্তব্ধতায় ডুবে গেল। শ্যামলের গায়ের লোম খাড়া হয়ে উঠল। সে আর এক মুহূর্ত দেরি না করে 2টো মাছ থলেতে পুড়ে ঊর্ধ্বশ্বাসে বাড়ির দিকে দৌড়তে লাগলো। বাড়িতে পৌঁছতে পৌঁছতে শ্যামলের নাভিশ্বাস ওঠার জোগাড়। দাওয়ার হ্যারিকেন নিয়ে অলকা বসেছিল। মুখটা উদ্বেগে ফ্যাকাশে হয়ে গেছে। ওকে দেখা মাত্রই অলকা ঝামটে উঠল। এত দেরি করলে কেন? আমি তো ভয় পেয়ে মরে যাচ্ছিলাম।
ঘড়িতে কটা বাজে খেয়াল আছে? চণ্ডীপুরের কালীতলা থেকে এই রাতে কেউ ফেরে? শ্যামল তখনও হাঁপাচ্ছে। সে কপাল থেকে ঘাম মুছে ম্লান হেসে বলল, আরে অত ভয় পাওয়ার কিছু নেই। মাছ ধরতে ধরতে সময় যে কোথায় কেটে গেল বুঝতেই পারিনি। দেখ কি মাছ এনেছি। থলে থেকে দুটো বড় রুই মাছ দাওয়ায় ঢালল শ্যামল। অত বড় মাছ দেখে অলোক আর বিরক্তি নিমেষে বিস্ময়ে বদলে গেল। মা, এত বড় মাছ! এ তো রাজা মাছ। চণ্ডীপুরের পুকুরে এমন মাছ তো সচরাচর দেখা যায় না। কোথায় পেলে গা? শ্যামল লোকটার কথা বলতে গিয়েও কেন জানি থেমে গেল। সে একটু ঘুরিয়ে বলল, এক জায়গায় পেয়ে গেলাম, চেনা লোকই রাস্তা দেখিয়ে দিল। যাই হোক, তুই বরং এগুলো একটু ধুয়ে কুটনোটা ছেড়ে ফেলো, কাল ভোরে বাজারে নিয়ে যাব। অলোকা মাছ দুটো নিয়ে বাড়ির পিছনের কুয়োর তলায় গেল। রাত তখন গভীর, চারদিক নিঝুম। শুধু মাঝে মধ্যে বাঁশঝাড়ের খসখস শব্দ হচ্ছে। কুয়োর পাড়ে একটা ম্লান লণ্ঠন জ্বালিয়ে অলোকা মাছগুলো ধুতে শুরু করল। ঘ্যাস ঘ্যাস করে আঁশ ছাড়ানোর শব্দের মাঝেই হঠাৎ একটা অন্যরকম শব্দ কানে এলো। অলোকা প্রথমে ভাবলো হয়তো বাতাস বইছে, কিন্তু শব্দটা খুব কাছ থেকে আসছে। সে হাতের মুঠিটা থামিয়ে একটু স্থির হয়ে বসল। শব্দটা বন্ধ হলো না। অলোকা ধীরে ধীরে নিচের দিকে তাকালো। লণ্ঠনের ম্লান আলোয় যা দেখল তাতে তার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। একটা বিশাল কেউটে সাপ কুচকুচে কালো তার গা ফোনা তুলে ঠিক ওর পায়ের কাছে দুলছে। সাপটার চেরা জিভটা বারবার বেরিয়ে আসছে। অলোকার শরীর পাথরের মতো জমে গেল। চিৎকার করার শক্তিটুকুও সে হারিয়ে ফেলেছে। তার মনে হলো এক চুল নড়লেই ওই বিষাক্ত দাঁত তার পায়ে বসে যাবে। সে চোখ বুজে মনে মনে শুধু মা মনসার নাম জপতে লাগলো। ও মা, রক্ষা করো মা, মনসা রক্ষা করো তুমি। মৃত্যু যখন হাতছানি দিচ্ছে ঠিক তখনই হঠাৎ একটা শব্দ হলো। কেউ যেন ঝোপের আড়াল থেকে খুব দ্রুত সরসর করে এগিয়ে এলো। অলোকা অনুভব করলো সাপটা যেন হঠাৎ বিভ্রান্ত হয়ে পড়েছে। তারপরেই একটা ভারী কিছু আছড়ে পড়ার শব্দ হলো। 1 মিনিট, 2 মিনিট, সব চুপ। অলোকা অতি কষ্টে সাহস সঞ্চয় করে তারপর চোখ খুলল। দেখল সেই বিশাল কেউটে সাপটা কুয়োর পাড়ে নিথর হয়ে পড়ে আছে। মাথাটা যেন কেউ কোনো অদৃশ্য শক্তিতে থেঁতলে দিয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, আশেপাশে কেউ নেই। শুধু দূরের ঝোপটা একবার সজোরে নড়ে উঠে তারপর শান্ত হয়ে গেল। অলোকা আর দাঁড়ালো না। মাছের থালা ওভাবেই ফেলে রেখে সে এক ছুটে ঘরে ঢুকে শ্যামলকে জাপটে ধরল। কাঁপতে কাঁপতে সব কথা শ্যামলকে খুলে বলল সে। শ্যামল সবটা শুনল। তার মনে পড়ে গেল সেই লোকটার কথা। আমি ধার বাকি রাখি না রে, শোধ করে দি। শ্যামলের কপালে চিন্তার রেখা ফুটে উঠল। সেই অদ্ভুত মাছ, সেই ছায়ামূর্তির মতো লোক আর অলৌকারী অলৌকিক নিস্তার, সব কিছুর মধ্যে যেন একটা অদৃশ্য সুতোর টান আছে। শ্যামল অলোকার মাথায় হাত রেখে ধীর গলায় বলল, শান্ত হ অলোকা, বিপদ কেটে গেছে। কাল সকালেই আমরা মা মনসার মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো। কিছু একটা আছে যা আমরা বুঝতে পারছি না। স্বয়ং মা মনসা বাঁচিয়েছেন, না হলে এ যে চমৎকার। পরদিন সকালে চণ্ডীপুরের আকাশটা ছিল আশ্চর্য রকমের পরিষ্কার। রোদের তেজ খুব একটা নেই, কিন্তু বাতাসে একটা গুমোট ভাব। গ্রামের উত্তর প্রান্তে মনসার থানে আজ যেন মেলা বসেছে। মা মনসার এই মন্দিরটি বেশ পুরনো।
চারপাশটা বড় বড় অশ্বত্থ গাছ আর বট গাছে ঘেরা, যার ফলে দিনের বেলাতেও মন্দির প্রাঙ্গণে একটা ছায়া ছায়া গম্ভীর পরিবেশ বজায় থাকে। শ্যামল আর অলকা যখন পৌঁছালো তখন মন্দিরের চাতালে তিল ধারণের জায়গা নেই। মানুষের গুঞ্জন, কাঁসর ঘণ্টার একটানা আওয়াজ আর ধূপধুনোর কড়া গন্ধে বাতাস ভারী হয়ে আছে। লাল জবা আর অপরাজিতার রঙে দেবীর আসন রাঙানো, পুরোহিতের গম্ভীর মন্ত্রোচ্চারণ মাঝে মাঝে সেই ভিড়ের কোলাহলকে ছাপিয়ে যাচ্ছে। জটাকসুম মহন্দপুণ্যায় বিঘ্ননাশায় ভট। লাইনের মাঝামাঝি দাঁড়িয়ে শ্যামল নিজের মনেই কি যেন ভাবছিল। গতরাতের সেই অশরীরী ভয়টা দিনের আলোয় কিছুটা ফিকে মনে হলেও মনের এক কোণে অস্বস্তিটা পাথরের মতো চেপে আছে। মা রক্ষা করো মা, তুমি রক্ষা করো। অলকার হাতে পুজোর ডালি, সে বারবার আঁচল দিয়ে কপালের ঘাম মুছছে আর বিড়বিড় করে ঠাকুরের নাম জপছে। ঠিক শ্যামলের পিছনেই দাঁড়িয়েছিলেন সঞ্জয়বাবু, গ্রামের হাই স্কুলের বাংলার মাস্টার মশাই। ধুতি পাঞ্জাবি পরা, কাঁচা পাকা চুল, চোখে মোটা ফ্রেমের চশমা। শ্যামলকে দেখে তিনি একটু স্মিত হাসলেন। কি শ্যামল, আজ হঠাৎ সস্ত্রীক পুজো দিতে? কোনো বিশেষ কারণ আছে নাকি? সঞ্জয়বাবু মৃদু স্বরে জিজ্ঞেস করলেন। শ্যামল একটু সচকিত হয়ে ঘুরে তাকালো। লোকটাকে সে শ্রদ্ধা করে। আগে না স্যার, তেমন কিছু না। গিন্নি বলল অনেকদিন আসা হয় না, তাই ভাবলাম একটু ঘুরে যাই। সঞ্জয়বাবু অলকার দিকে তাকিয়ে বললেন, তা ভালো, ভক্তি থাকা ভালো মা। আজকের দিনে চারপাশের যা অবস্থা, তাতে ওপরওয়ালার ভরসা ছাড়া আর উপায় কি? তা তোমার মাছ ধরার নেশা কেমন চলছে শ্যামল? শ্যামল একটু ইতস্তত করে বলল, চলছে স্যার, এই তবে ইদানিং পুকুর পাড়ে মন বসছে না। কাল রাতে তো একটা বড় কাণ্ড হয়ে গেল। কথাটা শেষ করার আগেই অলকা শ্যামলের হাতে একটা মৃদু চিমটি কাটল। শ্যামল থেমে গেল। অলকা আলতো হেসে বলল, না কাকু, ও কিছু না, আসলে কাল পুকুরে বড় একটা সাপ বেরিয়েছিল, ওটাই বলছে। সঞ্জয়বাবু মাথা নাড়লেন। হ্যাঁ, এই আশ্বিন কার্তিক মাসটা সাপের বড় উপদ্রব, সাবধানে থেকো। কথা বলতে বলতে লাইনটা একটু এগিয়েছিল। ঠিক এমন সময় মন্দিরের প্রধান ফটক দিয়ে 5-6 জন যুবকের একটা দল কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে সোজা বিগ্রহের সামনে গিয়ে ঢোকার চেষ্টা করল। লাইন ভেঙে এভাবে ঢুকে পড়া দেখে উপস্থিত লোকজনের মধ্যে একটা অসন্তোষের গুঞ্জন শুরু হলো। আরে এই যে বাবুরা, লাইনে এসে দাঁড়াও, আমরা এখানে ঘন্টাখানেক ধরে দাঁড়িয়ে আছি। লাইনের সামনে থেকে এক বৃদ্ধ প্রতিবাদ করলেন। দলের মাঝখান থেকে একজন বলিষ্ঠ চেহারা যুবক, যার পরনে দামি টি শার্ট আর গলায় মোটা সোনার চেন, সে ভ্রু কুঁচকে ফিরে তাকালো। এই বুড়ো, বলি তুই মুখ সামলে কথা বল। কার সামনে দাঁড়িয়ে আছিস সেটা জানিস? এই মন্দির আমাদের দাদুর দান করা জমিতে হয়েছে, আমরা যা খুশি করব, তোর তাতে কি? হ্যাঁ, কথাগুলো শুনে লাইনের সবাই পুকুরে গেল। লোকগুলোর চোখে মুখে একটা উগ্র দম্ভ, কিন্তু শ্যামল আজ কেন জানি নিজেকে সামলাতে পারল না। গতরাতের সেই রহস্যময় অভিজ্ঞতার পর তার মনের ভেতর একটা চাপা জেদ কাজ করছিল। সে এক পা এগিয়ে কড়া গলায় বলল, জমি জারি হোক, ভগবান তো সবার। লাইনে দাঁড়িয়ে সবাই পুজো দিচ্ছে, আপনাদেরও দিতে হবে। এভাবে গায়ের জোর খাটানো ঠিক না। সেই যুবকটি, যার নাম বিশ্বজিৎ, সে ধীর পায়ে শ্যামলের দিকে এগিয়ে এলো। তার চোখ দুটো রাগে লাল। তুই বড্ড বেশি কথা বলছিস দেখছি। আহা, চণ্ডীপুরে থাকিস তো নাকি বাইরে থেকে এসেছিস? শ্যামল মাথা নিচু করল না। চণ্ডীপুরেই থাকি, আর থাকি বলেই বলছি, এইভাবে মন্দিরে অশান্তি করবেন না।
বিশ্বজিৎ একটা বিশ্রী গালি দিয়ে শ্যামলের পাঞ্জাবির কলার ধরার উপক্রম করল। শালা, তোর সাহস তো দেখছি কম না। তুই আমাকে নিয়ম শেখাতে আসছিস? আমাদের পরিবার এই মন্দির চালায়, বুঝেছিস? আর তুই কিনা সেই। দলের অন্য একজন ছেলে তাকে টেনে ধরার চেষ্টা করল। বিশ্বজিৎ শ্যামলের চোখের ওপর চোখ রেখে আঙুল উঁচিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, তোকে চিনে রাখলাম। পুকুর পাড়ে তো মাছ ধরিস একা একা, তখন না হয় দেখে নেব। তা বলি একটু সাবধানে থাকবি, কেমন? এই বলে দলবল নিয়ে তারা বীরদর্পে মন্দিরের ভেতরের দিকে চলে গেল। চারপাশের মানুষগুলো তখন ফিসফাস শুরু করেছে। কেউ শ্যামলকে সাহসের জন্য প্রশংসা করছে, আবার কেউ কেউ করুণার চোখে তাকাচ্ছে। সঞ্জয়বাবু শ্যামলের কাঁধে হাত রাখলেন। তার মুখটা বেশ চিন্তিত। শ্যামল, ওদের সঙ্গে এভাবে লাগাটা তোমার ঠিক হলো না। ওটা অধিকারী বাড়ির মেজ ছেলে বিশ্বজিৎ, ডাকাবুকু আর বড্ড একগুঁয়ে। ওর নামে থানায় পর্যন্ত ডায়েরি আছে, কেউ কিচ্ছু করতে পারে না। শ্যামল উত্তেজনায় কাঁপছিল। সে শুধু বলল, ভুলটা তো ওদের ছিল স্যার। অলকা ততক্ষণে ভয়ে নীল হয়ে গেছে। সে শ্যামলের হাত শক্ত করে ধরে বলল, চলো, আমাদের পালা এসেছে, পুজো দিয়ে বাড়ি চলো। মন্দিরের গর্ভগৃহে যখন তারা ঢুকল তখন পরিবেশটা অন্যরকম। রূপলি থালায় সাজানো ফল, ধূপের কুণ্ডলি পাকানো ধোঁয়া আর ঘৃত প্রদীপের মৃদু আলোয় মা মনসার শান্ত কিন্তু রহস্যময় মূর্তিটি যেন জীবন্ত হয়ে উঠেছে। দেবীর গলায় বড় বড় মালা, মাথায় রূপোর ছাতা। পুরোহিত মস্ত বড় তিলক কেটে মন্ত্র পড়ছে। ওম হ্রিং মনসায় নমঃ। শ্যামল বিগ্রহের সামনে মাথা নোয়ালো, কিন্তু অদ্ভুত ব্যাপার, সে যখন চোখ বন্ধ করল তখন তার মনের আয়নায় ফুটে উঠল সেই কালীতলার দিঘি আর সেই দীর্ঘকায় রহস্যময় লোকটার মুখ। যেন সেই লোকটাই অন্ধকার থেকে তাকে ইশারা করছে। অলকা প্রাণপণে প্রার্থনা করছিল, তার হাত দুটো কাঁপছিল। মন্দির থেকে বেরোনোর সময় সে প্রসাদের বাতাসা হাতে নিয়ে একবার পেছনের দিকে তাকালো। বিশ্বজিতের দলটা তখন মন্দিরের বাইরে বড় বটগাছটার নিচে দাঁড়িয়ে জটলা করছিল এবং তাদের দৃষ্টি ছিল শ্যামলের দিকেই। সঞ্জয়বাবু বিদায় নেওয়ার আগে নিচু গলায় শ্যামলকে ডেকে বললেন, সাবধানে থেকো শ্যামল, রাত বিরেতে আর ওদিকে যেও না। অধিকারীদের ছেলেরা কিন্তু সহজে ছাড়ে না। শ্যামল কিন্তু কোনো উত্তর দিল না। সে শুধু দেখল মন্দিরের চাতালে একটা কালো রঙের বড় সাপ ধীর গতিতে জঙ্গলের দিকে চলে যাচ্ছে। মানুষের ভিড়ে কেউ সেটা খেয়াল করেনি, শুধু শ্যামল আর অলকার চোখে সেটা পড়ল। রাত তখন 12টা পার হয়েছে। শ্যামল বিছানায় শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়েছিল। অলকা কাঁপা গলায় বলল, ওগো, শুনছ? আজও আমার মনটা বড় অস্থির লাগছে। বুকের ভেতরটা কেমন যেন ঢিপ ঢিপ করছে। আজ রাতে ওই পুকুরের দিক থেকে আসা হাওয়াটা বড় বিশ্রী, পচা আষ্টে গন্ধ লেগে আছে তাতে। শ্যামল পাশ ফিরে শুল। গলার স্বর স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, ধুর, তুই সব কিছুতেই বেশি ভাবিস অলকা। চণ্ডীপুরের পুকুরে পচা কচুরিপানা কম নেই, গন্ধ তো ছাড়বেই। আর পুজোর দিনের ওই ঝামেলা, ওসব বাবুদের ঘরের ছেলেদের সাময়িক রাগ। কাল সব ঠিক হয়ে যাবে, তুই ঘুমোতো দেখি। কিন্তু অলকার অস্বস্তি কমল না। সে জানলার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, কাল ওই সাপটা আর আজকে মন্দিরে সেই লোকগুলোর চাউনি, আর কেন জানি মনে হচ্ছে আজ রাতে কিছু একটা ঘটবে। শ্যামল বিরক্ত হয়ে কিছু একটা বলতেই যাচ্ছিল, ঠিক তখনই ধরাম ধরাম করে সদর দরজায় এমন জোরে ধাক্কা পড়ল যে ঘরের কড়িকাঠ থেকে ধুলো ঝরে পড়ল। অলকা একটা আর্তনাদ করে শ্যামলকে জড়িয়ে ধরল। শ্যামল ধরফর করে উঠে বসল।
বাইরের নিস্তব্ধতা খান খান হয়ে গেছে সেই কর্কশ শব্দে। কে? এই রাতে কে? শ্যামল দরজার দিকে তাকিয়ে চিৎকার করে জিজ্ঞেস করল। বাইরে থেকে কোনো উত্তর এলো না, শুধু কয়েক সেকেন্ডের এক হাড়হিম করা নীরবতা। তারপর আবার ধরাম। এই ধাক্কাটা এতই জোরালো ছিল যে কাঠের হুড়কোটা মট করে ভেঙে গেল। তড়াৎ করে দরজাটা খুলে দেওয়ালে আছাড় খেল। বাইরের কুয়াশা মাখা অন্ধকার ঠেলে ঘরে ঢুকল 3-4টে ছায়ামূর্তি। সবার আগে বিশ্বজিৎ, তার হাতে একটা মোটা লাঠি, চোখে সেই একই উগ্র হিংস্রতা। তার পেছনে আরও 3টে জোয়ান ছেলে, যাদের মুখগুলো গামছায় আধা ঢাকা। কি রে শ্যামল, খুব শান্তিতে ঘুমাচ্ছিলিস বুঝি? বিশ্বজিৎ ঘরের ভেতর পা রেখে বিদ্রুপের সুরে বলল, আজ আবার সকাল সকাল মন্দিরে খুব ভারিত্ব দেখাচ্ছিলিস, বিরক্ত দেখাচ্ছিলিস, নয় নিয়ম শেখাচ্ছিলিস আমাদের। এখন তোর নিয়ম কোথায় গেল রে? শ্যামল বিছানা থেকে নেমে দাঁড়িয়ে পড়ল। তার বুকটা ধরফর করলেও গলায় জোর এনে বলল, বিশ্বজিৎ, এটা তোর ঠিক হচ্ছে না। এই মাঝরাতে একজনের বাড়িতে দরজা ভেঙে ঢোকা আইনত অপরাধ। তুই এখনই বেরিয়ে যা, যা এখান থেকে। আরে মার মার। বিশ্বজিতের সাঙ্গপাঙ্গরা খিলখিল করে হেসে উঠল। সেই হাসিটা এই বদ্ধ ঘরে কেমন যেন ভৌতিক শোনালো। বিশ্বজিৎ এগিয়ে এসে শ্যামলের কলারটা খপ করে ধরল। আইন? তুই আমাকে আইনের কথা শোনাস বড্ড, হ্যাঁ? চণ্ডীপুরের অধিকারীদের কথাই আইন ভুলে গেছিস? সকালে সবার সামনে আমাকে অপমান করেছিস তুই, তার শোধ না নিয়ে আমি তোকে ছেড়ে দেবো ভাবছিস? অলকা পাশে দাঁড়িয়ে ফুঁপিয়ে কাঁদছে। ভাই ওকে ছেড়ে দাও, ও ভুল করেছে, আমি ওর হয়ে ক্ষমা চাইছি। তোমাদের পায়ে পড়ি, আর মেরো না ওকে। বিশ্বজিতের এক সঙ্গী গর্জে উঠল, চুপ থাক। বিশ্বজিৎ শ্যামলকে একটা হ্যাচকা টান দিয়ে দরজার দিকে নিয়ে গেল। এখানে না, হ্যাঁ? ঘরের ভেতর মারলে তো লোকজন জানবে না অধিকারীদের প্রতাপটা কতটা। চল চল, বাইরে চল। শ্যামল বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু 4টে জোয়ান ছেলের শক্তির কাছে সে তো একেবারে নস্যি। ওরা তাকে টেনে হিঁচড়ে উঠোনে নিয়ে এলো। বাঁচাও, বাঁচাও। অলকা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে করতে পিছনে এলো, কিন্তু গ্রামের কেউ জানলা খোলার সাহসটুকুও দেখালো না। পুরো পাড়াটা যেন আজ একযোগে মরে গেছে। উঠোনের বাইরের রাস্তাটা কুয়াশায় ঢাকা। দূরে দিঘির কালচে জলটা চাঁদের আলোয় ঝিকমিক করছে। বাতাসটা হঠাৎ খুব ঠান্ডা হয়ে গেছে। বিশ্বজিৎ শ্যামলকে একটা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। রাতে মাছ ধরতে যাস তো তুই? খুব মাছ ধরার শখ না তোর? আজ তোকে এমন মাছ খাওয়াবো যে কোনোদিনও ভুলবি না তুই। বিশ্বজিৎ বলতে বলতেই সজোরে একটা লাথি চালালো শ্যামলের পাঁজরে। শ্যামল যন্ত্রণায় কোঁকিয়ে উঠল। তারপর শুরু হলো পৈশাচিক তাণ্ডব। লাথি, ঘুষি আর লাঠির আঘাতে শ্যামল মাটিতে লুটিয়ে পড়ল। ওর মুখ ফেটে রক্ত বেরোচ্ছে, ধুলোয় মাখামাখি হয়ে গেছে পুরো শরীরটা। ছেড়ে দাও, ছেড়ে দাও, ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। দোয়াই তোমাদের, ওকে আর মেরো না। অলকা মাটিতে আছাড় খেয়ে পড়ে বিশ্বজিতের পা ধরার চেষ্টা করল। বিশ্বজিৎ তাকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে শ্যামলের চুলের মুঠি ধরে মাথাটা উঁচু করল। শ্যামল তখন প্রায় অচেতন, চোখের দৃষ্টি ঝাপসা হয়ে এসেছে। সে দেখল কুয়াশার ভেতর দিয়ে পুকুরের দিক থেকে একটা কালো অবয়ব ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। কেউ কি সাহায্য করতে আসছে, নাকি ওটা মনের ভুল? বিশ্বজিৎ লাঠিটা উঁচিয়ে বলল, আজ তোর এই হাত দুটোকে ভেঙে দেব।
দেখি কোন হাত দিয়ে তুই এবার ছিপ ধরিস, আর কোন মুখে তুই আমার প্রতিবাদ করিস। চারপাশটা হঠাৎ আরো নিস্তব্ধ হয়ে গেল, এমনকি বাতাসের শব্দটাও যেন থমকে দাঁড়িয়েছে। দিঘির ধারের ঝোপগুলো থেকে একটা অদ্ভুত সরসর শব্দ ভেসে আসতে লাগলো, যাই মারধরের চিৎকারের মধ্যেও শ্যামলের কানে পৌঁছালো। বিশ্বজিতের সাঙ্গপাঙ্গরা হঠাৎ কেন জানি একটু কুঁকড়ে গেল, তাদের হাতের লাঠিগুলো শিথিল হয়ে এলো। কিরে, আরে থামলি কেন? মার শালাকে! বিশ্বজিৎ গর্জে উঠল, কিন্তু ছেলেরা মারল না। তারা অবাক হয়ে তাকিয়ে আছে পিছনের কুয়াশার দিকে। সেখানে একটা দীর্ঘকায় ছায়া যেন ক্রমশ বড় হচ্ছে। সেই পচা আঁশটে গন্ধটা এখন এত তীব্র যে নিঃশ্বাস নেওয়া দায় হয়ে পড়েছে। শ্যামল আধবোজা চোখে দেখল কুয়াশা চিরে একটা লিকলিকে লম্বা হাত বিশ্বজিতের কাঁধের দিকে এগিয়ে আসছে। হাতের নখগুলো অস্বাভাবিক লম্বা আর হলদেটে। বিশ্বজিৎ এখনো বুঝতে পারেনি তার ঠিক পিছনে কে দাঁড়িয়ে আছে। সে আবার লাঠিটা তুলল শ্যামলকে আঘাত করার জন্য, কিন্তু তার হাতটা মাঝপথেই যেন কোনো এক অদৃশ্য বরফ শীতল স্পর্শে জমে গেল। বিপদ আর মৃত্যু দুই এখন খুব কাছাকাছি। হঠাৎ নিস্তব্ধতা চিরে একটা শব্দ ভেসে এলো। শব্দটা কান্নার নয়, আর্তনাদেরও নয়, একটা শুকনো হাড় হিম করা হাসির শব্দ। শব্দটা যেন মাটির তলা থেকে উঠে আসছে, আবার পরক্ষণেই মনে হচ্ছে সেটা দিঘির ওপারের বাঁশবাগান থেকে প্রতিধ্বনিত হয়ে ফিরে ফিরে আসছে। বিশ্বজিৎ লাঠিটা উঁচিয়েই থমকে গেল। ওর সাঙ্গপাঙ্গরা, যারা এতক্ষণ পৈশাচিক উল্লাসে শ্যামলকে মারছিল, তারাও একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলো। কে কে ওখানে? ইয়ার কি হচ্ছে নাকি? বিশ্বজিৎ কর্কশ গলায় চিৎকার করে উঠল, কিন্তু ওর নিজের গলার আওয়াজটাই ভয়ের চোটে কেমন যেন সরু শোনালো। ঠিক সেই মুহূর্তে দিঘির স্থির জলটা হঠাৎ তোলপাড় হতে শুরু করলো। কোনো বড় মাছের চাঞ্চল্য নয়, মনে হচ্ছে জলের নিচে অতিকায় কোনো এক দানব জেগে উঠেছে। কুয়াশাটা আচমকা এত ঘন হয়ে এলো যে কয়েক হাত দূরের জিনিস সেটা দেখা অসম্ভব হয়ে পড়ল। সেই ধোঁয়াটে পর্দার আড়াল থেকে একটা পচা আঁশটে গন্ধ, যা শ্যামল পুকুর ঘাটে পেয়েছিল, তা এবার তীব্রভাবে নাকে এলো। কুয়াশা চিরে পুকুর পাড়ের ঢালু জমি বেয়ে একটা ছায়ামূর্তি ধীরে ধীরে উঠে এলো। মূর্তিটা দীর্ঘকায়, লিকলিকে, তার গায়ের মলিন ফতুয়া লুঙ্গি থেকে চুঁইয়ে চুঁইয়ে জল পড়ছে। চাঁদের ম্লান আলোয় দেখা গেল লোকটার গায়ের চামড়া মাছের আঁশের মতো ভিজে আর চকচকে। তার চোখ দুটো কোটরাগত, কিন্তু মনি দুটো ধকধক করে জ্বলছে, ঠিক যেমন শিকারী বিড়ালের চোখ অন্ধকারে জ্বলে। লোকটার নড়াচড়া মানুষের মতো স্বাভাবিক নয়, কেমন যেন আড়ষ্ট। খাড়াভাবে ভাঙা ভাঙা পায়ে সে এগিয়ে আসছে। বিশ্বজিতের এক সাঙ্গপাঙ্গ যে শ্যামলের হাত ধরে রেখেছিল, সে আর্তনাদ করে হাত ছেড়ে দিল। আরে বাবা রে, ওটা মানুষ নয় রে। আরে বাবা রে, ওটা কি উঠে আসছে জল থেকে। বিশ্বজিৎ দাঁতে দাঁত চেপে ভয় তাড়ানোর চেষ্টা করল। সে লাঠিটা বাগিয়ে ধরে চেঁচিয়ে বলল, কে রে তুই? অধিকারী বাড়ির এই মেজো ছেলের গায়ে হাত দেওয়ার সাহস আছে কোত্থেকে? পালা বলছি, পালা, নইলে জানে মেরে দেবো কিন্তু। ছায়ামূর্তিটি থামল না। সে বিশ্বজিতের থেকে মাত্র কয়েক হাত দূরে গিয়ে স্থির হয়ে দাঁড়ালো। তার ভেজা শরীর থেকে টপ টপ করে জল পড়ার শব্দটা এই নিস্তব্ধতায় ঢাকের আওয়াজের মতো শোনালো। তারপর সেই কর্কশ ভাঙা কাঁসরের মতো কণ্ঠস্বরটা আবার শোনা গেল। তবে এবার সেটা কোনো অনুরোধ নয়, একটা অমোঘ নিয়তির মতো শোনালো। আমি তোরে বলেছিলাম না রে খোকা, আমি ধার রাখি না। যা পাও না তা আমি কড়াই গন্ডায় শোধ করি। তুই আমাকে একটা মাছ বেশি দিয়েছিস, আজ আমি তোর সব ঋণ শোধ করে দিব।
শ্যামল আধ বোঝা চোখে দেখল লোকটা তার দিকে একবার তাকিয়ে বিচিত্রভাবে হাসল। শ্যামল বুঝতে পারল এই সেই লোক, পুকুর পাড়ে সেই রহস্যময় মাছ শিকারী। সে আজ তার পাওনা শোধ করতে এসেছে। ওরে বাবা রে, ওটা ওটা মানুষ নয়, ওটা কি? ওটা ওটা কি 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 উঠে আসছে জল থেকে? পালা, ওরে পালা! বিশ্বজিতের এক সঙ্গী চিৎকার করে পিছনের দিকে দৌড় লাগালো, কিন্তু সে দুপা এগোতেই কুয়াশার ভেতর থেকে অদৃশ্য কোনো একটা টান তাকে হ্যাঁচকা টানে দিঘির দিকে নিয়ে গেল। একটা ঝপাং শব্দ, আর তারপর এক মুহূর্তের গোঙানি। সব শেষ। ছেলেটা কুচকুচে কালো জলের তলায় নিমেষে তলিয়ে গেল। বাকিরা ভয়ে কাঁপতে শুরু করলো। বিশ্বজিতের দম্ভ তখন ধুলোয় মিশে গেছে। সে লাঠিটা ফেলে দিয়ে পিছনের দিকে সরতে শুরু করলো। না না, আমাকে আমাকে ছেড়ে দিন। আমি আমি কিছু করিনি। কিন্তু মুক্তি এত সহজ ছিল না। লোকটা হঠাৎ তার দীর্ঘ লিকলিকে হাতটা বাড়িয়ে দিল। হাতটা যেন রবারের মতো লম্বা হয়ে বিশ্বজিতের গলার কাছে পৌঁছে গেল। বিশ্বজিৎ চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। সে শুধু মাছের মতো হাঁ করে বাতাস ধরার চেষ্টা করতে লাগলো। অন্য এক গুন্ডা পালানোর চেষ্টা করতে গিয়ে মাটিতে আছাড় খেল। সে দেখল তার পায়ের নিচ দিয়ে অসংখ্য কালো সাপ কিলবিল করে বেরিয়ে আসছে। সে চিৎকার করে জ্ঞান হারালো। পুরো উঠোনটা এখন এক রণক্ষেত্রে পরিণত হয়েছে। কিন্তু এ লড়াই মানুষের সঙ্গে মানুষের নয়। এ লড়াই রক্ত মাংসের মানুষের সঙ্গে এক আদিম অশুভ শক্তির। অলকা বারান্দার খুঁটি ধরে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে দেখছিল কিভাবে সেই রহস্যময় মূর্তিটি একের পর এক আক্রমণ শানাচ্ছে। লোকটা এবার বিশ্বজিতের একেবারে নাকের কাছে মুখ নিয়ে এলো। তার মুখ থেকে বেরোনো পচা মাছের গন্ধে বিশ্বজিৎ বমি করে ফেলল। লোকটা এক হাতে বিশ্বজিৎকে তুলে নিয়ে চলে গেল জলের দিকে। শ্যামল তখন উঠে বসার চেষ্টা করছিল। তার সারা শরীর রক্তে ভেজা, কিন্তু চোখের সামনে ঘটে যাওয়া এ দৃশ্য তাকে সম্মোহিত করে ফেলেছে। সে দেখল দিঘির পাড় থেকে আরও কয়েকটা ছায়া যেন ধীরে ধীরে উঠে আসছে। বাতাসের শব্দে এখন হাজার হাজার মানুষের ফিসফাস আর জলের ঝপাং শব্দ মিশে এক বিচিত্র কোলাহল তৈরি হয়েছে। বিশ্বজিতের বাকি সঙ্গীরা কে কোথায় হারিয়ে গেছে কুয়াশায় তার কোনো দিশা নেই। শুধু মাঝে মাঝে একটা আর্তনাদ চিরে দিচ্ছে রাতের নিস্তব্ধতাকে। উঠোনের মাঝখানে এখন শুধু পড়ে আছে শ্যামল আর অলকা। সেই রাতে আর কারোর চোখে ঘুম এলো না। ভোরের আলো ফুটতেই চণ্ডীপুরের লোকালয়ে খবর রাষ্ট্র হয়ে গেল অধিকারী বাড়ির মেজ ছেলে আর তার সাঙ্গপাঙ্গরা নিখোঁজ। দিঘির পাড়ে শুধু পাওয়া গেছে বিশ্বজিতের চটি জোড়া আর একটা ভাঙা লাঠি। পুলিশ এলো, তল্লাশিও হলো, কিন্তু সেই অতল কালো জলের নিচে কারোর চিহ্ন পাওয়া গেল না। বিকেলের দিকে শ্যামল খুঁড়িয়ে খুঁড়িয়ে সঞ্জয়বাবুর বাড়িতে গেল। সমস্ত শরীর ব্যান্ডেজে ঢাকা, চোখে এক গভীর শূন্যতা। মাস্টারমশাই বারান্দায় বসে খবরের কাগজ পড়ছিলেন। শ্যামলকে দেখে তিনি চশমাটা নাকের ডগায় নামিয়ে আনলেন। বসো শ্যামল, যা শুনলাম তাতে তো চোখ কপালে ওঠার জোগাড়। কাল রাতে ঠিক কি হয়েছিল? শ্যামল একে একে সবকিছু বলল। পুকুর পাড়ের সেই অদ্ভুত মাছ শিকারীর সঙ্গে দেখা হওয়া, তারপর থেকে শুরু করে মাছের ভাগ দেওয়া, অলকার প্রাণ বাঁচানো সাপটার সবশেষে বিশ্বজিতের ওপর সেই বীভৎস আক্রমণ, কিচ্ছু বাদ দিল না সে।
সঞ্জয়বাবু শব্দ শুনে অনেকক্ষণ চুপ করে রইলেন। তার হাতের হুঁকোটা থেকে ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উপরে উঠে যাচ্ছিল। তিনি এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, যা ভেবেছিলাম তাই। তুই যার পাল্লায় পড়েছিলি শ্যামল, সে কোনো মানুষ নয়, ওটা একটা মেছো ভূত। তবে সাধারণ মেছো ভূতের মতো সে শুধু মাছ চুরিতেই বিশ্বাসী নয়। শ্যামল অবাক হয়ে তাকালো। মেছো ভূত? সে তো রূপকথা স্যার। সঞ্জয়বাবু মাথা নাড়লেন। না রে, যারা মাছ ধরতে গিয়ে বা জলের ধারে অপঘাতে মারা যায়, যাদের মাছের প্রতি এক অদ্ভুত মোহ থেকে যায়, তারাই এমন হয়ে যায়। তবে এই চণ্ডীপুরের দিঘির লোকটা একটু আলাদা। এ হলো হিসেবের কারবারি। বহু বছর আগে এই অধিকারীদের পূর্বপুরুষদের হাতেই এক জেলের মৃত্যু হয়েছিল ওই দিঘিতেই। সেই থেকে ওই জলের নিচে ঘাপটি মেরে বসে থাকে সে যা দেয় তার দ্বিগুণ উসুল করে নেয়। তুই তাকে মাছের ভাগ দিয়েছিলি পরম শ্রদ্ধায়, তাই সে তোর হয়ে লড়াই করল। ওই সাপটাকেও সেই পাঠিয়েছিল অলোকাকে পাহারা দিতে। ওটাই ছিল তোর দেওয়া মাছের প্রতিদান। শ্যামলের গায়ের লোম খাড়া হয়ে উঠল। সে কাঁপা কাঁপা গলায় বলল, মেছো ভূত? সে তো রূপকথা স্যার। আর বিশ্বজিৎ, ওর কি হবে স্যার? সঞ্জয়বাবু ম্লান হাসলেন। সেই হিসেব আর আমাদের হাতে নেই। মেছো ভূত কখনো তার ভাগাভাগিতে ভুল করে না। ওই দিঘিতে আজ পর্যন্ত যারা অতল তলায় গেছে, কেউ ফিরে আসেনি। কালীতলার ওই অংশে কেন কেউ যায় না, এখন বুঝতে পারছিস তো? শ্যামল আর কথা বাড়াল না। সে ধীর পায়ে বাড়ির দিকে ফিরতে শুরু করল। সে যখন কালীতলার দিঘির পাশ দিয়ে ফিরছিল, সূর্য তখন পাটে নামছে। আকাশের লাল আভা জলের ওপর পড়ে ঠিক রক্তের মতো দেখাচ্ছে। বাতাসটা আবার হঠাৎ একটু ঠান্ডা হয়ে এলো। শ্যামল কান খাড়া করল। অসত্য গাছের মগডাল থেকে নাকি জলের গভীর থেকে ঠিক বোঝা গেল না, এক টুকরো শুকনো হাসির শব্দ ভেসে এলো। শ্যামলার পিছন ফিরে তাকালো না। দ্রুত পায়ে সে লোকালয়ের দিকে এগিয়ে গেল। রাত নামলে চণ্ডীপুরের এই প্রাচীন দিঘির নির্জন ঘাটে এখনো নাকি জলের ঝপাং শব্দ পাওয়া যায়। গ্রামের প্রবীণরা বলেন, আঁধার ঘনীভূত হলে আজও সেই ছায়ামূর্তিটি ঘাটে এসে বসে। আর যারা ভুল করে সেই পথে যায়, তাদের কানের কাছে ফিসফিস করে একটা কণ্ঠস্বর ভেসে আসে, মাছ পাবি রে, যাবি নাকি আমার সাথে?